স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শেখ হাসিনার সরকার পতনের 1 মাস আজ। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের 36 দিনের মাথায় 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী। 2018 সালের ফেব্রুয়ারিতে প্রথম দফার আন্দোলনের সময় জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বছরের 4 অক্টোবর কোটা বাতিল প্রসঙ্গে পরিপত্র জারি করে সরকার। চলতি বছরের 5 জুন কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর দিন পরিপত্র বাতিলের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। মূলত ওই দিনেই কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের দ্বিতীয় দফা আন্দোলনের বীজ বপন হয়। 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ হয়। 4 জুলাই দেশের বিভিন্ন মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। 7 জুলাই শিক্ষার্থীদের বাংলা ব্লকেট কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে রাজধানী। সরকারি চাকরিতে সব গ্রেডে কোটা সংস্কারের 1 দফা দাবিতে 14 জুলাই রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয় আন্দোলনকারীরা। একই দিন গণভবনে চীন সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা কোটা এবং ছাত্র আন্দোলন প্রসঙ্গে রাজাকার শব্দ ব্যবহার করেন তৎকালীন প্রধানমন্ত্রী। এরপরই ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। 15 জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। 16 জুলাই বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের ওপর পুলিশ টিয়ার গ্যাস, রাবার বুলেট ও ছড়রা গুলি চালায়। সাথে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র ও বন্দুক নিয়ে হামলা করে। এতে নিহত হন 6 জন। মধ্যরাতে বন্ধ করে দেয়া হয় মোবাইল নেটওয়ার্ক। 17 জুলাই কয়েক দফা হামলা পাল্টা হামলার পর ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন ক্যাম্পাস থেকে বের করে দেন শিক্ষার্থীরা। সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শেখ হাসিনা। সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। 18 জুলাই সকাল থেকেই দেশব্যাপী প্রতিরোধ, সহিংসতা, সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। অন্তত 41 জন নিহতের খবর পাওয়া যায় এদিন। 19 জুলাই মধ্যরাত থেকে দেশব্যাপী কারফিউ জারি করে সরকার। 21 জুলাই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় সামগ্রিকভাবে বাতিল করে রায় দেয় সর্বোচ্চ আদালত। 26 জুলাই কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও হেফাজতে নেয় ডিবি। 28 জুলাই 6 সমন্বয়কের সঙ্গে এক টেবিলে বসে খাবার খাওয়ার কিছু ছবি প্রকাশ করেন সে সময়ের ডিবি প্রধান হারুনুর রশিদ। ওই দিন রাতে এক ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন 6 সমন্বয়ক। পরে 1 আগস্ট দুপুরে ডিবির হেফাজত থেকে 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়। পরদিন 6 সমন্বয়ক জানান, ভিডিও বার্তায় যে ঘোষণা তারা দিয়েছিলেন তা স্বেচ্ছায় ছিল না। এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। 3 আগস্ট আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব দেন শেখ হাসিনা। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সমন্বয়কারীরা। মার্চ টু ঢাকার কর্মসূচি একদিন এগিয়ে 5 আগস্ট পালনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কারফিউ অমান্য করে সরকার পতনের দাবিতে রাজপথে নেমে আসে লাখো জনতা। এর মধ্যে দুপুরের পর খবর আসে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের 1 মাস পূর্তিতে আজ শহীদি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে এই কর্মসূচি শুরু হবে বিকেল 3টায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের 1 মাস পূর্ণ হবে 5 সেপ্টেম্বর। সেই উপলক্ষে কর্মসূচি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়করা। এ সময় ঘোষণা করা হয় শহীদ মার্চ নামে কর্মসূচির।
বৃহস্পতিবার বেলা ৩টায় যা শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে। যারা এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য নিজের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদেরকে স্মরণ করে আগামীকাল 5 সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। বিগত 16 বছরে শেখ হাসিনা সরকার দেশের সব খাতকে ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে তা মেরামতে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে বলেও জানান তিনি। এই মানুষগুলোকে আবার রেকটিফাই করে তাদের অভ্যাসগত আচারগত পরিবর্তন করে যখন সামগ্রিকভাবে আপনি একটি সিস্টেমের পরিবর্তন ঘটাতে যাবেন, তখন 16 বছর না লাগলেও তার অর্ধেক কিংবা তার 4 ভাগের 1 ভাগ সময় আপনার অবশ্যই লাগবে। সংবাদ সম্মেলনে উঠে আসে সংবিধান প্রসঙ্গ। আওয়ামী লীগের পুনর্বাসনের সমালোচনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এক সমন্বয়ক জানান, 1972 সালে যে সংবিধান প্রণীত হয় তা ছিল সম্পূর্ণ দলীয়। 72-এর যে সংবিধানটা প্রণীত হয়েছিল, এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান। একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে হচ্ছে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। গণ অভ্যুত্থানে কিভাবে ছাত্রদের হত্যা করা হয়েছে তার ডকুমেন্টেশন তৈরি করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান সমন্বয়করা। তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন যে চিন্তাটি করছে, সেই চিন্তাটি তাদের বুমেরাং হবে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সাংবাদিকদের সঙ্গে আজ সৌজন্য বিনিময় করবেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বেলা 12টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সৌজন্য বিনিময় হওয়ার কথা রয়েছে। জানা গেছে, এই সৌজন্য বিনিময় নির্বাচন কমিশনের পদত্যাগের ঘোষণা আসতে পারে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরদিনই দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নেন। এরপর বিচার বিভাগ, জনপ্রশাসন ও পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন আসে। প্রধান বিচারপতি থেকে শুরু করে সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের অনেকেই এরই মধ্যে পদত্যাগ করেছেন। এবার বন্যা পরিস্থিতির খবর জানাবো। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে ফেনী ও কুমিল্লার কয়েকটি উপজেলার বাসিন্দারা এখনও পানিবন্দী রয়েছেন। ফেনীর দাগনভূঞা, সোনাগাজী ও ফেনী সদর উপজেলার কিছু গ্রামীণ রাস্তাঘাটে পানি রয়েছে। মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরছেন। দেখা দিচ্ছে তীব্র পানির সংকট। কুমিল্লায় পানি কমছে ধীর গতিতে। এতে বানভাসী মানুষের ভোগান্তি রয়েই গেছে। লাকসাম, মনোহরগঞ্জ ও 14 গ্রামের বন্যা পরিস্থিতি আরও উন্নত হয়েছে। ফেনীতে বন্যার পানিতে ডুবে হাঁস মুরগি মারা গেছে 23,56,982টি। প্রাণী সম্পদ খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ 396 কোটি 9,95,403 টাকা বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ কার্যালয়। বন্যায় ভেসে গেছে ব্রয়লার, লেয়ার ও কালার বার্ড, সোনালী মুরগি, ফিড ও ডিম। ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো সহ বিভিন্ন মালামাল। বন্যায় সবকিছু আমাদের ভাঙি চুরি ফেলছে। বাচ্চা নিয়ে নিজে অনেক কষ্টে আছে। বাড়িঘর আমাদের সব কিছু তো ক্ষতি, পুকুর নেই, সব এদিকে ভাঙি হয়ে গেছে পুকুরের দিকে। আমরা আশ্রয় কেন্দ্রের থেকে চলে আসি, একটু পানি কমছে দেখেন। পানি এখন আমার এখানে, আগে বুক প্রমাণের ছিল। এখন আমরা কোনো রকমের জীবন পার করতে আছি। এখন কি করবো, পরিস্থিতি শিকার। দর্শক, এবার ফেনীর বন্যার পরিস্থিতি আমরা জানবো। বন্যায় বিপর্যস্ত ফেনীর পোলট্রি খামার, যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাল মামুন। মামুন, বন্যার পানি কি সব জায়গা থেকে নেমে গেছে সে বিষয়ে জানাবেন, আর বন্যায় কোন কোন খাতে বেশি ক্ষতি হয়েছে সে বিষয়ে জানাবেন। নাদিরা, আপনি যেমনটি বলছিলেন যে বন্যার পানি ধীরগতিতে নামছে, তবে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ফেনীর দাগনভূঞা উপজেলার যে গ্রামীণ সড়কগুলো আছে ওগুলোতে এখনো পানি আছে, তবে মূল সড়ক যেগুলো এগুলো থেকে পানি নেমে গেছে। ইতিমধ্যে মানুষ আশ্রয়কেন্দ্র থেকে তারা বাড়ি ফিরতে শুরু করেছে। তারা তাদের ঘর গোছানোর জন্য, ঘরের যে আসবাবপত্র সরঞ্জাম নষ্ট হয়েছে এগুলো ঠিক করার জন্য তারা কাজ করছেন। আমি এখন আছি দাগনভূঞা উপজেলার একটি পোলট্রি ফার্মের সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পানিতে এখনো প্রায়
কোমর সমান পানি এই পোলট্রি কমপ্লেক্সে। তো এভাবে ফেনীর প্রায় 25,000 পোলট্রি খামারি এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা তাদের যে মুরগি, তাদের অবকাঠামো, তাদের খাদ্য এবং ডিম সহ তারা তাদের অনেক মূল্যবান জিনিসপত্র এই বন্যার ফলে নষ্ট হয়ে গেছে। তারা মারাত্মকভাবে ক্ষতির শিকার হয়েছে। পোলট্রি জোন হিসেবে পরিচিত সোনাগাজীর নবাবপুর এবং মঙ্গলকান্দি এই দুই ইউনিয়নে অসংখ্য পোলট্রি রয়েছে। এই পোলট্রিগুলোতে আমি কয়েকদিন আগে গিয়েছি এবং পোলট্রিগুলোর অবস্থা দেখে আসলে সত্যি চোখে পানি ধরে রাখার মতো অবস্থা নেই। যে এই করুণ পরিণতি হয়েছে যে তারা তাদের পুঁজি হারিয়ে অনেকটা পথে বসেছেন। এখন তারা, আমি কথা বলেছিলাম পোলট্রি খামারির সাথে, পোলট্রি খামারিরা আমাকে যেটি বলেছেন যে তারা যদি এখন সরকারের যে সহযোগিতা এটা যদি তারা না পান তাহলে তারা হয়তো আর ব্যবসা ছেড়ে পথেই বসবেন। তাদেরকে বাঁচাতে এখন তাদের অনুরোধ হলো তাদেরকে পোলট্রি খাতকে আবার পুনরুজ্জীবিত করা, তাদেরকে আবার দাঁড়ানোর সুযোগ করে দেয়া। এই জন্য তারা সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। আমি আপনাকে জানিয়ে রাখি যে ওখানকার অজিবা পোলট্রি নামে একটি প্রতিষ্ঠানে শুধু ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 4 কোটি টাকার মতো। এছাড়া ভোরবাজার পোলট্রি, তারপরে ছাগলনাইয়ার পোলট্রি এবং ফেনী সদরের গোল্ডেন অ্যাগ্রো কমপ্লেক্স, এগুলো তো মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। অর্থাৎ যদি বলতে চাই যে এখানে 396 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। মারা গেছে প্রায় 23,56,000 মুরগি, হাঁস মুরগি। এই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য তাদের একটাই অনুরোধ, সরকার যেন তাদের পাশে দাঁড়ায়, তাদের ক্ষয়ক্ষতিগুলো নিরূপণ করে তাদেরকে আবার ব্যবসা করে টিকে থাকার জন্য, আবার ঘুরে দাঁড়ানোর জন্য সুযোগ করে দেয়। এ ছিল আমার কাছে ফেনী থেকে বন্যা পরিস্থিতি এবং পোলট্রির যে ক্ষয়ক্ষতি এটা নিয়ে সর্বশেষ। দর্শক, ফেনীর বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি জানাচ্ছিলেন আব্দুল্লাহ মামুন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আবারও যুক্তরাষ্ট্রের একটি বিদ্যালয়ে গুলির ঘটনায় প্রাণ গেছে 4 জনের। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় স্থানীয় সময় বুধবার সকালে জর্জিয়া অঙ্গরাজ্যের আপালেচি হাই স্কুলে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত 9 জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারী বেঁচে আছে বলে জানিয়েছে পুলিশ, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার কারণও জানায়নি পুলিশ। সন্দেহভাজন ব্যক্তির বয়স 14 বছর বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নিহতদের মধ্যে 2 জন শিক্ষক, 2 জন শিক্ষার্থী। বিদ্যালয় গুলিতে নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খেলার খবর। 2 ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবল ধোলাই করে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে ইতিহাস গড়েছেন মুশফিক, হাসান, মাহমুদ, নাহিদ রানারা। বুধবার রাতে বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে ক্রিকেট বোর্ড। বিদেশ সফর শেষে বাংলাদেশ ক্রিকেট দলের ঢাকা আসার এবারের দৃশ্য অন্য যে কোনো বারের চেয়ে একেবারেই ভিন্ন। হাতে সোনালী ট্রফি আর মুখে টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করার তৃপ্তির হাসি। সব হিসেব পাল্টে দিয়ে পাকিস্তানকে ঘরের মাঠে লজ্জায় ডুবিয়েছে টাইগাররা। প্রথম টেস্টে 10 উইকেটে বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের পাত্তা দেয়নি বাংলাদেশ। সবথেকে বড় অ্যাচিভমেন্ট এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের, এবং এটা শুধু আমার একার ব্যক্তিগত কথা না, টিমে যারা আছে সবাই এটা বিশ্বাস করে। সময় যদি আমি বলি যে আমরা অনেক বিশ্বাস করছিলাম, তারপরেও আমরা যে ভালো পজিশনে যাব বললে এটা ভুল হবে। ওই সময়টা আমরা সবাই নার্ভাস ছিলাম, বাট মিরাজ এবং লিটন অতীতেও এরকম পার্টনারশিপ করেছে, সো ওই অতটুকু বিশ্বাস ওই সময়টাতে ছিল। টেস্ট স্ট্যাটাস অর্জনে 24 বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জয় টাইগারদের। বিশেষ এই জয়টা উদযাপনও করেছেন একটু ভিন্নভাবে। অধিনায়কের কাছে পুরো সফরটাই ছিল উপভোগের। এরকম জয় তো অবশ্যই সেলিব্রেশনটা একটু স্পেশাল থাকে। মোমেন্টটা ভালোভাবে এনজয় করার জন্য আসলে মনে হলো যে ট্রফিটা নিয়েই ঘুমাই, তো এটাই আর কি। আর কাউকে দেখে না জিনিসটা, লিওনেল মেসিকে দিয়ে শুরু হয়েছিল। 2 ধাপে ভাগ হয়ে ঢাকায় পা রাখেন ক্রিকেটাররা। প্রথম বহরে প্রধান কোচ চান্ডিকা হাতুরে সিংহে সহ 8 ক্রিকেটার, আর দ্বিতীয় ধাপে মধ্যরাতে দেশে ফেরেন মুশফিক, মুমিনুল সহ আরও 4 ক্রিকেটার। শুধু ছিলেন না সাকিব আল হাসান। ছাত্র অভ্যুত্থানে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার আসামি এই ক্রিকেটার বিসিবির অনাপত্তিপত্র নিয়ে খেলতে গেছেন যুক্তরাজ্যের কাউন্টি ক্রিকেট। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এবার এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো জানাবো। আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। দৈনিক ইত্তেফাকের শিরোনাম করা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয়ের 1 মাস। পাশাপাশি শিরোনাম রয়েছে কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের 1 দফা।
এছাড়াও আরও একটি শিরোনাম রয়েছে, গদ বাধা চিন্তা বাদ দিন, সব পর্যায়ে সংস্কার কর্মসূচি নিয়ে বাস্তবায়ন করতে হবে। এটি সচিবদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য সেই বিষয় নিয়ে প্রতিবেদন করা হয়েছে। আরও একটি প্রতিবেদন রয়েছে, পোশাক শিল্পে অসন্তোষ দমনে কঠোর অবস্থানে সরকার। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা। দৈনিক প্রথম আলোর শিরোনাম রয়েছে, সংসদ সদস্যদের গাড়ি বিলাস। এটি আসলে একটি বিশেষ প্রতিবেদন। শুল্কমুক্ত সুবিধা নিয়ে দামি গাড়ি আমদানি রয়েছে। সংসদ সদস্যরা 7 জানুয়ারি ভোটের পর 51 জন গাড়ি কিনতে উদ্যোগী হন। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের সচিবদের সাথে যে বৈঠক সেই খবরটিও রয়েছে। সচিব সভায় প্রধান উপদেষ্টা সব পর্যায়ে সংস্কার কর্মসূচি নিতে সচিবদের নির্দেশ। শেখ হাসিনার নামে 119 হত্যা মামলা, তার মন্ত্রীরাও আসামি। ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস উপলক্ষে আসলে আজ প্রত্যেকটি পত্রিকাতেই বিশেষ প্রতিবেদন রয়েছে। এখানেও সেই বিষয়টি আমি দেখতে পাচ্ছি। আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ, আপনারা জানেন আজকে তাদের একটি কর্মসূচি রয়েছে, সেই বিষয়ে এখানে প্রতিবেদন রয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। দৈনিক সমকালেও আসলে একই বিষয়ে গুরুত্ব পেয়েছে। বিশৃঙ্খলা রোধে কঠোর সরকার, পোশাক কারখানা খুলছে আজ। বৃহস্পতিবার সব পোশাক কারখানা খুলছে। বিজিএমইএর সংবাদ সম্মেলনে এই ঘোষণা আসে, সেই বিষয়ে এই প্রতিবেদন। দুর্নীতি না করতে সরকারি কর্মচারীদের কড়া বার্তা, এটি বিশেষ প্রতিবেদন দৈনিক সমকালের। সিইসি সহ 5 কমিশনার ছাড়তে পারেন পদ, সাংবাদিকদের সামনে আজ আসছেন। আপনাদেরকে সংবাদের শুরুতেই আমি এই খবরটি জানাচ্ছিলাম। এবার আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। দৈনিক যুগান্তরেও ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয়ের 1 মাস, সারা দেশে আজ শহীদি মার্চ, এই শিরোনাম করা হয়েছে। হাসিনা পরিবারের 60 কাঠা প্লট, পূর্বাচল নতুন শহর প্রকল্প, এটি একটি বিশেষ প্রতিবেদন যুগান্তরের। অখ্যাত অ্যাননটেক্স গ্রুপের ঋণ কেলেঙ্কারি, চোখ বুজে টাকা দিল জনতা ব্যাংক, এটি আরও একটি শিরোনাম রয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক বণিক বার্তা। দৈনিক বণিক বার্তায় শিরোনাম করা হয়েছে, প্রতি গিগায় প্রাথমিক গড় ব্যয় প্রায় 4 টাকা, বিক্রি 25 থেকে 35 টাকায়। মোবাইল ইন্টারনেট নিয়ে এটি আসলে একটি বিশেষ প্রতিবেদন। পাশাপাশি ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি আজ, শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা। এছাড়াও সর্বস্তরের জনগণের মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন এসেছে, এটিও রয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক আজকের পত্রিকা। আজকের পত্রিকাতেও শিরোনাম করা হয়েছে, বাতিল হচ্ছে কোটার প্লট, সংরক্ষিত কোটায় বরাদ্দ, এই বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন। দর্শক, এই ছিল আমার কাছে আজকে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এর সাথে শেষ করছি এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।